এই লুক্কায়িত ছিল মার্কিন সাম্রাজ্যবাদের এই ষড়যন্ত্র। তাই এই ইসরায়েল গঠিত হওয়ার পর থেকে কি করে এই প্যালেস্টাইন, এখানে যারা বসবাস করছেন তাদের মধ্যে ইহুদি আছে, তাদের মধ্যে খ্রিস্টান আছে, তাদের মধ্যে মুসলিম অংশের বিরাট অংশের মানুষ আছে। যেহেতু এই অংশটা আরব দুনিয়ার সাথে যুক্ত, স্বাভাবিকভাবে তারা থাকবেন এবং এই তিনটি অংশের মানুষ তাদের নিজস্ব যে ধর্ম, সে ধর্মাচরণ স্বাধীনভাবে তারা সেখানে করতেন। কাজে এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডটার দিকেও মার্কিন সাম্রাজ্যবাদের কিন্তু লোলুপ দৃষ্টি সেখানে ছিল এবং এখান থেকে তাদেরকে কেউ করে উচ্ছেদ করে এটার মধ্যেও তার কর্তৃত্ব স্থাপন করা যায়। মার্কিন সাম্রাজ্যবাদ গোপনে গোপনে ষড়যন্ত্র করছিল এবং এই ষড়যন্ত্র সফল করার ক্ষেত্রে ইসরায়েলকে মার্কিন সাম্রাজ্যবাদ ব্যবহার করছিল। ইয়াসার আরাফাতের কথা আপনারা শুনেছেন, আমাদের সবার আজকে যিনি সভাপতি, ত্রিপুরার বামপন্থী ফ্রন্টের আহ্বায়ক কমরেড নারায়ণকর বলছিলেন, পিতৃভূমি রক্ষার জন্যে, প্যালেস্টাইনের সার্বভৌমত্ব রক্ষার জন্যে, তার যে কন্টিনিউটি অর্থাৎ তার যে অবস্থান, তার মধ্যে ধারাবাহিকতা রক্ষার জন্যে, সেখানকার জনগণের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার সুপ্রতিষ্ঠিত করবার জন্যে আরাফাতের নেতৃত্বে প্যালেস্টাইনের মানুষ সংঘবদ্ধভাবে লড়াই করছিলেন। ভারত রাষ্ট্র 1948 সালে এই প্যালেস্টাইনকে খণ্ডিত করে ইসরায়েল তৈরি করে যে নূতন রাষ্ট্রের অভ্যুদয় হলো, এই পরিস্থিতিতে প্যালেস্টাইনের স্বাধীনতা যেভাবে ক্ষুণ্ণ করা হলো, সার্বভৌমত্ব যেখানে ক্ষুণ্ণ করা হলো, সেখানে আমাদের স্বাধীন ভারতবর্ষ প্যালেস্টাইনের পাশে 1948 সাল থেকে প্রকাশ্যে সমর্থন করে আসছে। কারণ ভারতবর্ষ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে 200 বছর নির্যাতিত নিপীড়িত হয়েছে। এই প্যালেস্টাইনের বুকে দ্বিখণ্ডিত করে, খণ্ডিত করে, তার উপর ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে প্যালেস্টাইনের জনগণের যে পিতৃভূমি রক্ষার যে লড়াই, তার প্রতি স্বাধীন ভারত রাষ্ট্র সেদিন মনে করেছে এটা ভারত রাষ্ট্রের জনগণের নৈতিক দায়িত্ব। ভারত রাষ্ট্র ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশকে পরাস্ত করে ভারতবর্ষকে স্বাধীন করতে সাহায্য করেছে। সমস্ত পৃথিবীর ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে যারা লড়াই করছিলেন, স্বাধীনতার জন্য যারা লড়াই করছিলেন, তাদের নৈতিক সমর্থন ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষের পেছনে সেদিন জড়ো হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্বাধীন ভারতবর্ষ প্যালেস্টাইনের পাশে প্রথম দিন থেকে সেখানে দাঁড়িয়েছিলেন। শুধু তা না, সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি হয়েছে, তাকে ধ্বংস করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের দিক থেকে ষড়যন্ত্র, নেটোভুক্ত যে সমস্ত রাষ্ট্রগুলো তাদের নিয়ে তারা সেখানে একটা যুদ্ধ জোট তারা তৈরি করে, তাকে মোকাবেলা করবার জন্যে সোভিয়েতের নেতৃত্বে যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে যারা, তারা যুদ্ধ বিরোধী শান্তি জোট তৈরি করে। এরা সেই জায়গায় আলাদা যে জোট, এই দুটো জোট সেখানে তৈরি হচ্ছে, একটা নেটো আর একটা ওয়ারশো। ওয়ারশোভুক্ত জোটের নেতৃত্বে হচ্ছে সমাজতান্ত্রিক সোভিয়েত। ভারতবর্ষ যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে, কিন্তু এই যে রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজিত হয়ে দুটো শিবির তারা তৈরি করলো, ভারতকে দুদিক থেকে সরাসরিভাবে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু স্বাধীন ভারত রাষ্ট্রের পররাষ্ট্র নীতি তারা সেদিন ঘোষণা করেছে, আমরা কোনো জোটে নেই, আমরা যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে, আমরা কোনো জোটভুক্ত হতে চাই না। এই জোটগুলোর যে ভূমিকা, সেটা আমরা নজরের মধ্যে রাখবো। যেখানে তারা সঠিকভাবে শান্তির জন্য, সম্প্রীতির জন্য, মানুষের স্বার্থে ভূমিকা নেবে, আমরা জোট দেখব না। আমরা যারাই সঠিক ভূমিকা নেবে তাদের আমরা সমর্থন করব। এই যে দৃষ্টিভঙ্গি, প্যালেস্টাইনকে সমর্থন করার যে দৃষ্টিভঙ্গি, এই যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতির জন্যে ভারত রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে সমাদৃত হয়েছে। যে 4-5টা রাষ্ট্র মিলে ভারতের উদ্যোগে, জওহরলাল নেহরু তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব গড়ে উঠেছিল, এটা গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী আমরা ছিলাম। সেদিক থেকে ভারত রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানের আসরে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যে ঘটনা ঘটছে, এই ঘটনার ঘটবার আগ পর্যন্ত যদি আমরা বলি, বিজেপি সরকার আসার আগ পর্যন্ত
শুধু বর্তমান সরকার না, এর আগেও যে 5 বছরের জন্য বিজেপি সরকার এসেছিল, তার আগ পর্যন্ত ভারত সরকার ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক স্থাপন করেনি। তার পররাষ্ট্র দপ্তর সেখানে ছিল না, তাদের সঙ্গে কোনো বৈশ্বিক ব্যবসায়িক কোনো বাণিজ্য ছিল না, আদান প্রদান ছিল না। এই ছিল ভারত রাষ্ট্রের অবস্থা। কিন্তু এর আগের যে বিজেপি সরকার, সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা অর্জন করার চেষ্টা করে এবং তৎকালীন সময়ে বিজেপি সরকারের উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এলকে আদবানি প্রথম ভারত রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী ইসরায়েল পরিদর্শনে যান। এই প্রথম ভাঙন শুরু হয় ভারত রাষ্ট্রের পররাষ্ট্র নীতির অবস্থানের ক্ষেত্রে, এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তার মধ্য দিয়ে একটা বাণিজ্যিক আদান প্রদানের সম্পর্ক সেখানে গড়ে তোলার চেষ্টা শুরু হয়। এর পরবর্তী সময়ে বর্তমান যে বিজেপি সরকার 9 বছর হয়ে গেল, 10 বছরে পদার্পণ করলো, সেই সময়ে বিজেপি সরকারের নেওয়া যে অবস্থান, সেই অবস্থানকে আরো ঘনিষ্ঠ করবার জন্য আমাদের দেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সহ সেখানে পরিদর্শনে যান, সরকারের সঙ্গে কথা বলেন, এই নেতানিয়াহুর সাথে কথা বলেন, অস্ত্রশস্ত্র কেনাবেচার সেখানে সম্পর্ক স্থাপন করেন এবং ব্যাপারটা এমন একটা জায়গায় যায়, ইসরায়েলের একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর আদানি, নরেন্দ্র মোদীর যিনি খুব নিকট বন্ধু, এই ভারতবর্ষের এই অর্থনীতি যেভাবে লুণ্ঠন করছে, সম্পদ যেভাবে লুণ্ঠন করছে, কর্পোরেট হাউস তার অন্যতম নেতা আদানি, সেই আদানি নরেন্দ্র মোদীর মদত পুষ্ট হয়ে, তার সমর্থন পুষ্ট হয়ে ইসরায়েলের এই বন্দর, বিমানবন্দর সে সেখানে কিনে নিয়েছে। এরকম একটা জায়গায় ইসরায়েলের সাথে ভারত রাষ্ট্রের বর্তমান যারা শাসক তাদের সম্পর্ক চলে গেছে। এরকম পরিস্থিতির মধ্যে প্রতিদিন ইসরায়েলিদের হাতে গাজা ভূখণ্ডে, প্যালেস্তাইনের বিভিন্ন জায়গায় আক্রমণ সংঘটিত হচ্ছিল, মানুষ খুন হচ্ছিল, 10, 20, 50, 100-এর উপর প্রতিদিন। এটা সীমা ছাড়িয়ে চলে যাচ্ছিল। এরকম পরিস্থিতিতে প্যালেস্টাইনের হামাস যারা শান্তিপূর্ণ পদ্ধতিতে আলাপ আলোচনা করে প্যালেস্টাইনের পিতৃভূমি রক্ষার যে প্রয়াস ইয়াসার আরাফাতের নেতৃত্বে গ্রহণ করছিলেন, এটাকে পুরোপুরি তারা সমর্থন করতে পারছিলেন না। তারা বলবার চেষ্টা করছিলেন যে না, আমাদের সংঘবদ্ধভাবে এই আক্রমণকে মোকাবেলা করার জন্য আমাদেরও প্রয়োজনে হাতে অস্ত্র নিতে হবে, এরকম ভাবনা চিন্তা নিয়ে তারাও চলবার চেষ্টা করতেন। তারাও প্যালেস্টাইনের একটা অংশ এখন নিয়ন্ত্রণ করছেন মানুষের সমর্থন পুষ্ট হয়ে। তারা এই সহ্যের সীমার বাইরে যখন চলে যাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য ইসরায়েলের বিরুদ্ধে তারা একটা আক্রমণ সংঘটিত করার চেষ্টা করেন, তাতে কয়েকশো মানুষ তাদের জীবনহানি ঘটে। এটাকে সামনে রেখে ইসরায়েল প্রতিরোধ করার নাম করে, এই আক্রমণের জবাব দেওয়ার নাম করে বিভৎস যুদ্ধ তারা চাপিয়ে দিল। এবং সেখানে দেখা গেল যত না ইসরায়েল উদ্যোগী, তার থেকে বেশি উদ্যোগী হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। এটা ভূমধ্যসাগরের তীরে, সেখানে যুদ্ধ জাহাজ সমবেত করেছে এবং জাহাজের ভেতরে যুদ্ধ বিমান, সেই বিমান রাখবার ব্যবস্থা আছে। ওখান থেকে যুদ্ধ বিমান আকাশে উঠতে পারে, বোমা বর্ষণ করার কাজে এগুলি ব্যবহার করা যেতে পারে। এরকম উন্নত মানের যুদ্ধ বিমান সমবেত করেছে, অস্ত্র দিচ্ছে। দেখা গেল আজ থেকে 2 দিন আগে মার্কিন সাম্রাজ্যবাদ তাদের যে সংসদ, সেই সংসদে ইসরায়েলকে বিশেষভাবে সিদ্ধান্ত নিয়ে বাইডেনের নেতৃত্বে বিরাট অঙ্কের অর্থ দিয়ে সাহায্য করছে এবং এটা নিয়ে কথাবার্তা চলছে। এই যে গাজার উপর আক্রমণ সংঘটিত হচ্ছে, এ শুধু ইসরায়েলের সৈন্য না, আমেরিকান সৈন্য সশরীরে অংশগ্রহণ করছে বলেও অভিযোগ উঠছে। যদিও তার যথার্থ প্রমাণ এখনো কেউ হাতে কলমে উপস্থিত করতে পারেননি, কিন্তু এটা ঘটনা। গাজাকে যে চারিদিক থেকে ঘেরাও করে রেখেছে, উন্মুক্ত জেলখানার মতো, এই ঘেরাওয়ের ক্ষেত্রে
মার্কিনী সশস্ত্র সৈন্যবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। আপনারা শুনছিলেন 11 থেকে 12,000 মানুষ এই গাজায় এবং অংশত প্যালেস্টাইনের অন্য অংশগুলোতে খুন করেছে ইসরায়েলি আক্রমণকারীরা। 4,000-এর উপর শুধু শিশু, সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান মায়ের বুকের দুধ মুখে নিতে পারেনি, সেই সন্তানও ভূমিষ্ঠ হওয়ার পর এই যে বিভৎস আক্রমণ, সেই আক্রমণে ক্ষত বিক্ষত এবং প্রাণ হারায়, সে সূর্যের আলো দেখবার পর্যন্ত সুযোগ পায়নি। ইউএনও তার যিনি প্রধান, তিনি বলতে বাধ্য হচ্ছেন যে আগে এরকম আক্রমণ সংঘটিত হলে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ হচ্ছে, তাতে গিয়ে আমরা হিসাব নিয়ে দেখবার চেষ্টা করতাম যে 100 জনের মধ্যে কতজন শিশু প্রাণ হারিয়েছে, কতজন নারী প্রাণ হারিয়েছে। এখন তো যেভাবে গাজায় আক্রমণ করছে, তাতে তো 100 জনের মধ্যে না, এখানে হাজার হাজার শিশু নারী খুন হয়ে যাচ্ছে। এ তো সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে বিভৎসতা চলছে। এই পরিস্থিতির মধ্যে আমাদের দেশের সরকার দেখা গেল 7 তারিখের পর, 7ই অক্টোবরের পর পাল্টা আক্রমণ যখন ইসরায়েল শুরু করলো, প্রধানমন্ত্রী তিনি তার যে মোবাইলের মাধ্যমে, এক্সের মাধ্যমে সেখানে তার মেসেজ পাঠিয়ে বললেন যে আমরা ইসরায়েলের আত্মরক্ষা যে প্রচেষ্টা, তার প্রতি আমাদের সমর্থন আছে। অর্থাৎ পরোক্ষে তারা যে গাজার বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করছে, তাকে তারা সমর্থন করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এটা সারা পৃথিবীর মানুষ যখন জানলো, পরিষ্কার হয়ে গেল। কিন্তু ভারত সরকার তো তার পররাষ্ট্র নীতি থেকে দূরে সরে যাচ্ছে, পরোক্ষে যুদ্ধকে সমর্থন করছে। অথচ এই সরকার মস্কো এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে, প্রায় 600 দিনে হয়ে গেল, সেই যুদ্ধে কিন্তু পররাষ্ট্রনীতির দিক থেকে একটা সঠিক অবস্থান নিয়ে কোনো পক্ষ অবলম্বন না করে এই যুদ্ধটা বন্ধ করার কথা বলছে। এটার পেছনে হয়তো একটা স্বার্থ কাজ করছে। মস্কোর কাছ থেকে ভারত সরকার সস্তায় আপনার খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কিনছে, এবং মস্কো ভারতকে সস্তায় এটা বিক্রি করে। তাকে যে অর্থনৈতিক দিক থেকে ঘেরাও করে রাখবার জন্য ইউক্রেনকে সামনে রেখে মার্কিন সাম্রাজ্যবাদ এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। তার থেকে বেরিয়ে আসবার জন্য মস্কোর সঙ্গে ভারত সরকারের এখন এই বৈদেশিক যে আদান প্রদান, বাণিজ্যিক ক্ষেত্রে এই সম্পর্কটা তারা রক্ষা করার চেষ্টা করছেন। হতে পারে এই কারণে এটা মূলত যুদ্ধ বিরোধী ভূমিকা না, এই ব্যবসায়িক অর্থনৈতিক স্বার্থকে মাথায় রেখে আমাদের দেশের সরকার হয়তো এই জায়গায় একটা নিরপেক্ষ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। এই ভূমিকাতে আমরা সমর্থন করেছি। সঠিক ভূমিকা নিয়েছেন, সক্রিয় হওয়ার চেষ্টা করুন, যুদ্ধটা বন্ধ করার চেষ্টা করুন। আন্তর্জাতিক ক্ষেত্রে এই ইউক্রেন মস্কোর যুদ্ধের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। কিন্তু এই জায়গায় ইসরায়েল যেভাবে আক্রমণটা করছে, গাজাকে ধ্বংস করার চেষ্টা করছে, প্যালেস্টাইন বলে যে রাষ্ট্র, এটাকে আপনার মানচিত্র থেকে মুছে ফেলবার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে কোনো কথা বলছে না। কি ব্যাপার? এরকম পরিস্থিতিতে ইউএনওতে আজ থেকে দিন 7-8 আগে তার জেনারেল কাউন্সিলের মিটিং বসেছে। 175টা দেশ এই সভায় উপস্থিত হয়েছেন। এই জেনারেল কাউন্সিলে আরব দেশের প্রায় 10 থেকে 12টা রাষ্ট্র উদ্যোগ নিয়ে জেনারেল কাউন্সিলে যারা উপস্থিত হয়েছিলেন, তাদের মধ্যে 55 থেকে 60 জনের সমর্থন নিয়ে একটা শান্তি প্রস্তাব তারা উপস্থিত করেছেন। এবং শান্তি প্রস্তাব কি? মানবিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে মানবিক সিজফায়ার, যুদ্ধ বন্ধ করো, হাসপাতালের উপর আক্রমণ বন্ধ করো, শিক্ষা প্রতিষ্ঠানের উপর আক্রমণ বন্ধ করো, মানুষ আক্রান্ত হয়ে যেখানে নিরাপত্তা লাভের জন্য আশ্রয় নিচ্ছে তার উপর আক্রমণ বন্ধ করো, বাইরে থেকে ওষুধপত্র, খাবার, জল এবং সেখানে এই বিদ্যুৎ ইত্যাদির জন্য যে সমস্ত সামগ্রী লাগে, এগুলো যে বাইরে থেকে নিতে হচ্ছে, এগুলো নেওয়ার ক্ষেত্রে যে বাধা দিচ্ছ, এগুলো বন্ধ করো। যারা এখনো আক্রান্ত হয়ে মাটির তলায় পড়ে আছে, হাসপাতালে আসতে পারছে না, তারা যাতে হাসপাতালে এসে চিকিৎসার সুযোগ নিতে পারে, তার জন্য এই প্রস্তাব তারা সেখানে আনে। এই প্রস্তাবের উপর আলোচনা যখন হলো, তাতে দেখা গেল 120টা রাষ্ট্রের প্রতিনিধিরা
তারা এই প্রস্তাবকে সমর্থন করলেন। 40টা রাষ্ট্র, এটার পক্ষেও না বিপক্ষেও না, অদ্ভুত ঘটনা। আমাদের দেশের সরকার, তারা তার যে প্রতিনিধি, তারাও তথাকথিত নিরপেক্ষতার অবস্থান নিল। 14টা রাষ্ট্র মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে নেটোভুক্ত যারা, এরা এই প্রস্তাবের বিরোধিতা করলো। কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা, ফ্রান্স নেটোর অন্তর্ভুক্ত। ফ্রান্স এই প্রস্তাবের মুসাবিদা নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু আলটিমেটলি ফ্রান্স এই যে মানবিক দৃষ্টিভঙ্গিতে সিজফায়ার করো এই প্রস্তাবটাকে সমর্থন করেছে। নেটোভুক্ত 14টা রাষ্ট্রের সঙ্গে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে এই প্রস্তাবের বিরোধিতা করেননি। এই ফারাকটা, পার্থক্যটা এখানে দেখা গেল। ভারত পরোক্ষে ইসরায়েলকেই সমর্থন করলো, প্যালেস্তাইনকে বা এই যে আপনার গাজাতে যে বিভৎসতা চলছে তাদের মানুষের পক্ষে দাঁড়িয়ে এই সিজফায়ার, দুই পক্ষকে অস্ত্র সংবরণ করার জন্য যে ভূমিকা নেওয়া, সেই ভূমিকা কিন্তু আমাদের দেশের সরকার নিলেন না। সারা পৃথিবীর সামনে আমাদের মুখে কালি লেপে দিল। আসলে কি আমাদের দেশের সরকার, বিজেপি সরকার, মার্কিন সাম্রাজ্যবাদের তল্পিবাহক হিসাবে মার্কিন সাম্রাজ্যবাদ সারা পৃথিবীকে তার পায়ের তলার নিয়ে গিয়ে সমস্ত বাজার দখল করে সম্পদ লুণ্ঠন করার যে দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখানে ভারত রাষ্ট্র মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগী হিসাবে, তার জুনিয়র পার্টনার হিসাবে তাদের এই নীতিকেই কিন্তু সমর্থন করছে। এটা এই ইসরায়েলের এই আক্রমণের পরিপ্রেক্ষিতে যে ভূমিকা আমাদের দেশের সরকার নিচ্ছে তার মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা এটাকে নিন্দা করছি, এটাকে আমরা প্রতিবাদ করছি। এবং এখানে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি, প্যালেস্তাইনের যে হাজার হাজার মানুষকে, শিশু সহ, বৃদ্ধ সহ, নারী সহ তারা খুন করে চলেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। তাদের যারা সমবেথী, তাদের যারা পরিবার পরিজন, তাদের প্রতি আমাদের সমবেদনা আমরা ব্যক্ত করছি। এবং একই সাথে ইসরায়েলের এই বর্বরচিত ফ্যাসিস্টসুলভ যে আক্রমণ, তার আমরা প্রতিবাদ করছি। মার্কিন সাম্রাজ্যবাদ পেছন থেকে ইসরায়েলকে সামনে রেখে এই যে যুদ্ধটা সংগঠিত করছে, তার বিরুদ্ধে আমরা আমাদের ঘৃণা প্রকাশ করছি। এবং আমরা যেটা দাবি করছি, আমাদের দাবি হচ্ছে ভারত সরকার, প্রথমত আমাদের দাবি হচ্ছে আন্তর্জাতিক পরিসরে যে সমস্ত শক্তি এগিয়ে আসুন এবং এই যুদ্ধ বন্ধ করবার জন্যে, প্যালেস্তাইনকে রক্ষা করবার জন্যে, গাজা ভূখণ্ডকে রক্ষা করবার জন্যে, সেখানকার মানুষকে বাঁচিয়ে রাখবার জন্যে, তাদের সার্বভৌমত্ব, তাদের যে স্বাধীনতা, এটার পক্ষে তাদের যে লড়াই, এই লড়াই যাতে সেখানে সাফল্য অর্জন করতে পারে তার পাশে আপনারা দাঁড়ান, এই যুদ্ধ বন্ধ করার জন্য ভূমিকা নিন। এটা যেমন আমাদের আবেদন। সঙ্গে সঙ্গে আমরা যেটা বলবো, আমাদের দেশের সরকারকে, আমাদের দেশের সরকার এখানে ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়ে শুধু যুদ্ধ বন্ধ করলেই চলবে না। আক্রান্ত গাজার মানুষ, প্যালেস্তাইনের মানুষ ঔষধপত্র থেকে শুরু করে নানা সামগ্রী পাঠিয়ে তাদেরকে সাহায্য করার জন্য ভারত রাষ্ট্রের সরকারকে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য এখান থেকে আমরা দাবি জানাচ্ছি। আপনারা শুনছিলেন, আমাদের একজন বন্ধু বলছিলেন ইসরায়েল সেখানে তাদের দেশের যে জনসংখ্যা, তাদের দেশের যে উন্নয়নের কাজ, রাস্তাঘাট, জলকল, এগুলির জন্য যারা শ্রমিক হিসেবে কাজ করছে, তাতে প্যালেস্তাইনের মানুষও আছেন। হাজার হাজার এরকম লোককে তাদের ভূখণ্ড থেকে উচ্ছেদ করে, রাষ্ট্র তাড়া করে সেখানে বলছে তোমরা যেখানে খুশি যেতে পারো। এরা ভারত সরকারের কাছে আমাদের দেশ থেকে 50 লক্ষ শ্রমিক পাঠাবার জন্যে থরে থরে তারা আবেদন করেছে। এটা ভারত সরকার যাতে না করতে পারে তার জন্য আমরা এখান থেকে দাবি জানাচ্ছি। ভারতবর্ষের শ্রমিকরা ইসরায়েলে গিয়ে তাদের দেশের উন্নয়নের জন্য কাজ করবে, যারা প্যালেস্তাইনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট হয়ে, এটা আমাদের দেশের শ্রমিকরা করবেন আমরা বিশ্বাস করতে পারি না। ভারত সরকারকে আমরা সাবধান করতে চাইছি, এরকম কোনো অবস্থান নেওয়ার চেষ্টা করবেন না। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র গতকালই এটা জানতে পেরে তীব্রভাবে প্রতিবাদ করেছেন।
ভারত রাষ্ট্রের সমস্ত শ্রমিক সংগঠনের উদ্দেশ্যে তাদের নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন কোনো মতেই আমাদের দেশের কোনো শ্রমিকদের ইসরায়েলে যাতে ভারত সরকার পাঠাতে না পারেন তার বিরুদ্ধে আমাদের তরফ থেকে প্রতিবাদ সেখানে সোচ্চার হতে হবে। তো এটা অত্যন্ত ঘৃণ্য বিষয় আমরা যেটা লক্ষ্য করছি। কাজে এদিক থেকে আমাদের সরকারের কাছে এই দাবি আমাদের থাকবে। মার্কিনের যে পররাষ্ট্র সচিব এসছেন তার সঙ্গে এখন কি আলোচনা হবে? কেন তাকে সমবিব্যাহারে ভারতবর্ষে এসে এই ইসরায়েলের এই যুদ্ধ বন্ধ না করে এটা কি করে চালিয়ে রাখা যায়, এর জন্য তারা সেখানে সহযোগী শক্তি জড়ো করবার জন্য ভারতবর্ষে আসছে, তার সঙ্গে কিসের আলোচনা? আজকেও দেখা গেল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে তো মার্কিন সাম্রাজ্যবাদের হাতের পুতুল। সে বলছে যে কোনো মতেই যুদ্ধ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত গাজা মুক্ত না হচ্ছে, গাজার উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। গাজার উপর প্রতিষ্ঠিত তাদের কর্তৃত্ব যদি হয় তাহলে প্যালেস্তাইনের আর থাকলোটা কি? তার মানে হচ্ছে ধীরে ধীরে গোটা প্যালেস্তাইনকে ধ্বংস করে ফেলা। এই যে বক্তব্য সে রাখছে, এবং এই যে ভদ্রলোক ভারতবর্ষে আসছেন মার্কিনী পররাষ্ট্র সচিব, তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। তাকে যখন আরবে গেল, আরবের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যখন মিটিং হচ্ছে, তারা তার কাছে প্রথমেই প্রশ্ন করেছেন, আপনি কেন এসছেন? যুদ্ধ বন্ধ করার প্রস্তাব নিয়ে এসছেন, ইসরায়েলকে সংবরণ করার ভূমিকা নিচ্ছেন। মার্কিন তো এখানে যুদ্ধের পরীক্ষে মদত দিচ্ছে, এদের এই মদত দেওয়া বন্ধ করবেন। এই ভদ্রলোক কোনো কথা বলতে পারছেন না। যখন কিছু কথা বলতে পারছে না, আরব রাষ্ট্রের নেতারা যারা সেই সভায় উপস্থিত হয়েছিলেন সভা বয়কট করে বেরিয়ে এসে বলছেন, আপনার সঙ্গে আমাদের মিটিং করে কি লাভ? এই হচ্ছে অবস্থান। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা বলবো, প্যালেস্তাইন লড়াই করছে গত ৭৫-৮০ বছর যাবৎ। এরকম সমর্থন এর আগে সারা পৃথিবীতে প্যালেস্তাইনের মানুষের সমর্থনে পৃথিবী লক্ষ্য করে। এবং দেখা যাচ্ছে আমেরিকাতে, ইসরায়েলের ভেতরে, সেখানেও এই গাজার উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ইহুদি অংশের মানুষ পৃথিবীর যেখানে ছড়িয়ে আছেন, একটা বড় অংশ হয়তো সেখানে গাজায় থাকতে পারেন, ইসরায়েলে থাকতে পারেন, তার বাইরে যারা আছেন তারা সমবেত হয়ে মিছিল করছেন, মিটিং করছেন, প্রতিবাদ করছেন। রাস্তা জুড়ে তারা বলছেন, গাজার উপর আক্রমণ বন্ধ করো, ইসরায়েল এই যুদ্ধ বন্ধ করো, প্যালেস্তাইনকে ধ্বংস করার চক্রান্ত বন্ধ করো। এই ঘটনা কিন্তু ঘটছে। কাজেই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই যুদ্ধকে মার্কিন সাম্রাজ্যবাদ প্রলম্বিত করার চেষ্টা করছে। তার যে উদ্দেশ্য এবং লক্ষ্যের কথা বললাম, এটা বাস্তবায়িত করবার জন্য যেমন আপনার মস্কোকে সামনে রেখে ইসরায়েলকে দিয়ে যুদ্ধ বাঁধিয়ে এটাকেও প্রলম্বিত করার চেষ্টা করছে। ৬০০ দিনের বেশি এই যুদ্ধ চলছে। তাহলে যুদ্ধটা করছে কে? সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। এরা মুনাফা ছাড়া কিছু বুঝে না। মুনাফার জন্য বাজার চাই, সারা পৃথিবীর বাজার দখল করতে চাইছে। এই দখল করতে গিয়েই তারা যুদ্ধ বাঁধাচ্ছে, এবং যুদ্ধের অস্ত্র তৈরি করার ক্ষেত্রে মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবীতে শিল্পের ক্ষেত্রে সবচেয়ে সমৃদ্ধশালী। কাজে যুদ্ধ না হলে পর তার এই যে বাণিজ্য, এই যে শিল্প, এটাও আক্রান্ত হয়ে যাবে। কাজে এদিক থেকে সাম্রাজ্যবাদের কাছে এর চাইতে অন্য কিছু আমরা প্রত্যাশা করতে পারি না। তাই আমাদের আবেদন থাকবে, শুধুমাত্র আমরা মিছিল করলাম, এখানে প্রতিবাদ জানাচ্ছি, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সংগঠিত হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ না থামানো যাচ্ছে। প্যালেস্তাইনের পিতৃভূমি রক্ষার জন্য তাদের যে লড়াই, এ লড়াইকে নিশ্চিত করে না যাচ্ছে, গাজাকে মুক্ত করে না যাচ্ছে, এটা উন্মুক্ত একটা জেলখানা, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ কিন্তু বন্ধ করা যাবে না। এই লড়াই যেমন চলবে, আর আমাদের দেশে বিজেপি সরকার আরএসএস নিয়ন্ত্রিত ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে যারা চলছে, আমাদের দেশকে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা করছে, এরা এই নীতি থেকে যতক্ষণ না সরছে, আমাদের পুরনো পররাষ্ট্র যে নীতি, জোট নিরপেক্ষতার, এই নীতিতে যতক্ষণ ফিরে না আসছে, এবং ইসরায়েলের বিরুদ্ধে গাজাকে রক্ষা করার জন্য প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়ে
সেখানে দৃঢ়ভাবে যতক্ষণ অবস্থান না নিচ্ছে আমাদের এই লড়াই কিন্তু চালু রাখতে হবে। এই দুটো তিনটা মিছিলের মধ্যেই আমাদের সামগ্রিক যে ইতিবাচক যে প্রয়াসটা আমরা নেওয়ার চেষ্টা করছি, এটাকে যদি আমরা সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু ঠিক হবে না। ভারতবর্ষের মানুষ, ব্যাপক অংশের মানুষ ভারত সরকারের ইসরায়েলকে সামনে রেখে যে ভূমিকা নিয়েছে তা কিন্তু ভারতবর্ষের মানুষ সমর্থন করে না। এটা বিজেপি সরকারের নীতি, এটা RSS এর নীতি, বিশ্ব হিন্দু পরিষদের নীতি, ভারত রাষ্ট্রের 140 কোটি মানুষের নীতি এটা না। ঠিক তেমনি আমরা এটাও বলতে চাই, ভারত রাষ্ট্রের অন্যতম রাজ্য ত্রিপুরা গোটা ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের সামনের সারির যে অগ্রবর্তী ঘাঁটি, তার অন্যতম ত্রিপুরা। লোকসংখ্যা কম হতে পারে, আজকে RSS নিয়ন্ত্রিত বিজেপি এখানে গণতন্ত্রকে হত্যা করে দ্বিতীয়বার ক্ষমতায় তারা অধিষ্ঠিত হয়েছে, এখানে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে। তারা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নীতি অনুসরণ করে ইসরায়েলের বিরুদ্ধে যে ভূমিকায় তারা নিক, এটা ত্রিপুরা রাজ্যে 42 লক্ষ মানুষ সমর্থন করেন, এটা মনে করার কোনো কারণ নেই। ত্রিপুরার বৃহত্তম অংশের মানুষের পক্ষে দাঁড়িয়ে আমরা এই গাজা ভূখণ্ডে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই, প্যালেস্টাইনের মানুষের পিতৃভূমি রক্ষার লড়াই, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান এবং বিজেপির যে সরকার তাই এই সর্বনাশা বৈদেশিক নীতি তার বিরুদ্ধে আমাদের যে অবস্থান, এই অবস্থান আমরা জারি রেখে এই লড়াইকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই শপথ আজকের এই সভা থেকে আমাদের গ্রহণ করতে হবে। এই আবেদন আপনাদের কাছে রেখে আমাকে কথা বলবার সুযোগ দিলেন, তার জন্যে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। এই লড়াই এগিয়ে